থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। আপনাদের সাথে আছে আমি নাজনীন মুন্নি। নানা অনিশ্চয়তার চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে পার হলো অন্তর্বর্তী সরকারের 2 মাস। দেশ সংস্কারের লক্ষ্য নিয়ে নির্বাচনের পথে হাঁটছে সরকার। তবে দায়িত্ব নেওয়ার পরপরই ভয়াবহ বন্যা মোকাবেলা সহ নানা চ্যালেঞ্জে পড়তে হয়েছে সরকারকে। ধৈর্যের সঙ্গে এইসব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টাও করেছেন তারা। 20 জন উপদেষ্টা নিয়ে গঠিত এই সরকার চেষ্টা করছে সব স্বাভাবিক করতে, কিন্তু এরই মধ্যে কয়েক উপদেষ্টার প্রচেষ্টা নিয়ে উঠেছে প্রশ্ন। বর্তমান সরকারের প্রথম 2 মাসের কার্যক্রমে পুরোপুরি খুশি নয় দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপিও। দলটির নেতারা বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিল, গেল 2 মাসে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার ছিল তা গ্রহণ করতে পারেনি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ শীর্ষ নেতাদের নামে থাকা রাজনৈতিক মামলা প্রত্যাহার না করা নিয়েও দলটিতে আছে অসন্তোষ। ফলে কবে দেশে ফিরতে পারবেন তারেক রহমান তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অন্যদিকে জামাতে ইসলামের ব্যাপক উত্থানও রাজনীতির নতুন বার্তা দিচ্ছে। এই উত্থানের পেছনে সরকারের সুনজর কতখানি তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা কল্পনা। তার উপর দ্রব্যমূল্য, বন্যা, আইনশৃঙ্খলা সহ নানাবিধ বিষয়ে আছে জনমনে অসন্তোষ। তবু এরই মধ্যে সব গুছিয়ে এগুচ্ছে সরকার। কেমন হচ্ছে তাদের এই পথ চলা? অন্তর্বর্তী সরকারকে নিয়ে রাজনৈতিক দলগুলো চাওয়া পাওয়ার হিসাবটা কতটুকু মিলছে? এছাড়া অন্তর্বর্তী সরকারকে মূল্যায়নের জন্য এই 2 মাস কি আসলেই যথেষ্ট সময়? সব প্রশ্নের উত্তর একটু জানার চেষ্টা করব। এই কারণে আমাদের সাথে আলোচনায় আজকে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিশিষ্ট উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, এবং আছেন আমাদের সাথে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, এবং আমাদের সাথে যুক্ত আছেন রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম। এবং দর্শক আপনারা আছেন আমাদের সাথে। আমরা জানি এই অনুষ্ঠানে যারা নিয়মিত দর্শক, তার বাইরেও যারা আজকে নতুন করে দেখছেন, সবাইকে অভিনন্দন এবং স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে, এবং যারা অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছেন কৃতজ্ঞতা। আমি শুরুই করতে চাই মেজর অবসরপ্রাপ্ত রেজাউল করিমকে দিয়ে। অনেক ধন্যবাদ আপনাদের সাথে যুক্ত হয়েছেন। এই সরকারকে সহায়তা করছে সেনাবাহিনী। আপনি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং রাজনীতি নিয়ে আপনার প্রচুর বিশ্লেষণ আছে। 5 আগস্টের আগের অবস্থা এবং পরবর্তীতে যে 2 মাস সরকার পার করল, আমরা যদি একটু আপনাদের দৃষ্টিতে দেখতে চাই যে যে দেশ আমরা চেয়েছি সবাই মিলে, সেটা কতখানি আসলে হয়েছে? ধন্যবাদ মুন্নিয়াপা এবং সকল দর্শক এবং আমার সাথে যারা যুক্ত আছেন সবাইকে আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি এই 2 মাসে আসলে একটা অ্যাসেসমেন্ট করা রিয়েলি খুব ডিফিকাল্ট। তারপরেও অনেক সময় তো একটি দেশে আপনার সাধারণত অন্তর্বর্তীকালীন সরকার 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে। তো এই 2 মাসে অ্যাসেসমেন্ট করা না গেলেও এটুকু অন্তত বলা যাবে যে আমরা পার্থক্যটা অন্তত আমরা অ্যানালাইসিস করতে পারবো। সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে কি, যেটা অনেকটা শুনতে একটু হাস্যকর মনে হলেও এটাই বাস্তব, যে আমি ঘুম ভাঙার পরে আমি কিছু বিষয় নিয়ে ফ্রাস্ট্রেটেড হই, বাট যখন ঘুম ভাঙার পর ভাবি শেখ হাসিনা নেই বা সেই ফ্যাসিজম নেই, এটা বলে নিজের মনকে সান্ত্বনা দিই যে হ্যাঁ, আর কিছু না হোক, এই ব্যক্তি নেই, সেই ফ্যাসিজম নেই, অন্তত এই দিক থেকে শান্তিতে আছি। আচ্ছা, আর আমাদের দেশের আর আপনার ক্রিটিক্যাল অ্যানালাইটিক্যাল ভিউ থেকে যেটা বলবো যে গত 5ই আগস্টের পূর্বে যে ঘটনাগুলো ঘটেছে, সেই সময়টায় আমরা আসলে যে ক্ষয়ক্ষতি যা হয়েছিল এবং পুলিশ এবং আওয়ামী লীগের বিভিন্ন স্তর থেকে যে হত্যাযোগ্য বা যে কারণে এত বড় রেভলিউশন হলো, তার কিন্তু বিচার বা তার যে একটা রিফ্লেকশন হওয়ার কথা, তার কিছুই কিন্তু হয়নি। আপনি এখন পর্যন্ত হারুনের মতো কোনো ব্যক্তিকে, জিয়াউল আহসানের মতো কোনো ব্যক্তিকে দৃষ্টান্তমূলক সাজা দিতে পারেনি। এখানে দৃষ্টান্তমূলক সাজা মানে এই না যে আপনি কাউকে ফাঁসি দিলেন। দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত যেটা জনগণ এক্সেপশনালি তাদের আশানুরূপ যে একটা প্রতিক্রিয়া তারা যেটা কামনা করে সেটা তারা দেখতে চায়। কীরকম? এখানে জনসম্মুখে, দেশের বাইরে কিন্তু এটা আছে, এটা সরকার চাইলে কিন্তু একটা আইন প্রণয়ন করে এটা ইজিলি পারে, যে জনসম্মুখে শাহবাগের মতো জায়গায় নিয়ে এদেরকে জনগণের সামনে ফাঁসি দেওয়া। এবং এতে কি হয়, দেশের জনগণ তারা জানতে পারবে তার অপরাধ কী, তার আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই সতর্ক হবে, ভবিষ্যতে কেউ অপরাধ করবে না। প্রতিটা মানুষের ভিতরে একটা ভীতি তৈরি হবে যে এই জিয়াউল আহসান, এই হারুন এইরকম অপরাধ করলে তার মানে শুধু আমি ফাঁসি হয়ে যাব, মরে যাব, সব শেষ, তা না। তার পরিবারও এর দায়ভার বহন করতে হবে। কারণ কি, এই ব্যক্তিগুলো যখন অপরাধ করেছে তখন তার পরিবার এই সুবিধা ভোগ করেছে, পরিবার কখনো বাধা দেয়নি।
আমি যদি আমার পরিবারে অপরাধ করি, অবশ্যই আমার মা সাধারণত বলেন যে তোর বাসায় আমি খাবো না। আমার মা বাবা অন্তত আমাকে অপরাধ করতে দেখলে তারা আমার বাসায় খাবে না। সো পরিবারে কিন্তু এই প্রতিবাদ থাকে, সন্তান অন্যায় করলে তাদের পরিবার বাধা যেহেতু দেয়নি, তাদেরকে সে পাপ বহন করতে হবে, জেনারেশন টু জেনারেশন এই পাপ বহন করতে হবে। আচ্ছা, এখন সেনাবাহিনীর দৃষ্টিকোণ থেকে একটা কথা হচ্ছে কি, এখানে আমাদের অত্যন্ত মানে কি বলবো যে ত্যাগী একজন নেতা নুরুল হক নুরু, আমি সত্যি ওকে যখনই দেখি আমার কাছে খুব খারাপ লাগে। আমার ইউনিভার্সিটির খুব কাছের ছোটো ভাই, সে আমি যদি 2018, 17, 18 সময় তার অবদানের কথা চিন্তা করি, দেখেন যে আজকে মানুষ সমন্বয়কদেরকে নিয়ে খুব অতি মাতামাতি করছে, বাট তারা ভুলে যাচ্ছে যে এই 14 সাল, 15 সাল, 16, 18 এই সময়টাতে কিন্তু এই নুরুর মতো এই নেতা যারা আছে তারা যদি সেনাবাহিনীর একই টাইপ সমর্থন পেত, তার ব্যর্থ হতো না। আজকে তার মানে আমি নুরুল হক নুরুকে পেছনে ফেলতে পারবো না, সেও আজকে অনেক বড় হিরো হতো যদি ওই সাপোর্টটা তখন পেত। তখন সেনাপ্রধান যারা ছিল তারা এখনকার সেনাপ্রধান ওয়াকারের মতো রেসপন্স করে নাই। জেনারেল ওয়াকারকে 5 তারিখে, আমি যতদূর ইফ আই এম নট রং, জেনারেল ফজলে আলী আকবর একটা কথা বলেছিলেন, এবং আই এম ওয়ান অফ দ্য উইটনেস। সে যখন কথাটা ওভারফোন বলে, আই ওয়াজ জাস্ট ইন ফ্রন্ট অফ হিম, যে ওয়াকার তোমার জন্য এটা, তুমি ইউ ক্যান বি আইদার হিরো অর ইউ ক্যান বি দ্য ভিলেন। তুমি এই মুহূর্তে স্টেপ যদি নাও, তুমি বাংলাদেশের ন্যাশনাল হিরো, জিয়াউর রহমান যেটা করেছিলেন। সো ঠিক তেমনি ওয়াকার স্যার সেই ইনিশিয়েটিভটা নিয়েছিলেন, যে ইনিশিয়েটিভটা তিনি কিন্তু একদম সিরাতুল মুস্তাকিমের উপর ভিত্তি করে যে সিদ্ধান্ত নেওয়ার কথা তাই নিয়েছিলেন। তিনি কিন্তু আপনার শেখ হাসিনা তার আত্মীয় তা ভাবেননি, অথচ শেখ হাসিনার অনাত্মীয় হয়েও আপনার সেই ইকবাল করিম ভূঁইয়া, জেনারেল আজিজ, শফিউদ্দিন, দেন জেনারেল বেলাল, কোনো সেনাপ্রধান ভূমিকা নেয়নি। তাদের সময় কিন্তু নুরুর মতো নেতারা প্রতিবাদ করেছিল, রাস্তায় তারা সরব ছিল, কিন্তু এই সমন্বয়করা হচ্ছে ভাগ্যবান, তারা ব্লেসিং ছিল তাদের, যে কারণে ওয়াকারের মতো, জেনারেল ওয়াকারের মতো মানুষের এখানে হস্তক্ষেপটা পেয়েছে। সেই দিক থেকে আমি সেনাবাহিনীর ওই হস্তক্ষেপ যদি না থাকতো, আজকে দেখেন সেনার বিভিন্ন সেনা কর্মকর্তা, যেমন আমি চিটাং ডিভিশন জিওসির কথা বলবো, হি রিসিভড মেনি কল ফ্রম প্রাইম মিনিস্টার অফিস, যে কি হচ্ছে আপনার সেনাবাহিনী কেন সেখানে ফায়ার করছে, কেন তারা পুলিশকে বাধা দিচ্ছে, কেন পুলিশকে সহযোগিতা করছে না। একবার ইমাজিন করেন, যদি ওই সময় এই সেনাবাহিনী সহযোগিতা না করতো, তার আজকে নুরুর মতো একই আদলে তারা ব্যর্থ হতো, এবং তারা সেই অবস্থান নিয়েছিল। এই অবস্থানের পরে যদি আজকে কোনোভাবে এই প্রচেষ্টাটা ব্যর্থ হতো, শেখ হাসিনা যদি আবার টিকে যেত, প্রতিটা অফিসার আজকে ভয়াবহ অবস্থা ফেস করতো। আমি এই প্রসঙ্গে একটু সময় একটু কথা বলি, আমি তাহলে ওই প্রসঙ্গটা একটু পরে নেই, আমি দুজন কাছে নিয়ে নিই। হ্যাঁ, দুজন, নুরুল হক নুর আমাদের সাথে আছে, যেহেতু নুরুল হক নুরের কথাই বলছিলেন আপনি, আমি তার কাছে একটু আসি। অনেক ধন্যবাদ নুরুল হক নুর, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনার অবদানের কথা বলা হয় কারণ কোটা আন্দোলনটা 2018-তে আপনি একদম সফলভাবে সেটা শেষ করেছিলেন, এবং 2024-এ আপনাকে তার অংশ ধরা হয়েছিল এবং আপনাকে গ্রেফতার করা হয়েছিল, রিমান্ড নেওয়া হয়েছিল, অনেক কিছু হয়েছে ওই সময়টাতে। কিন্তু পরবর্তীতে যে কথাটা রেজা ভাই বলছিলেন, যে পরবর্তীতে আসলে সমন্বয়কদের উপরে যে পরিমাণ মানুষ আসলে আন্তরিক হয়েছে, তাদের যে কৃতিত্বটা দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে রাজনৈতিক দল বা আপনারা বা সবার ক্ষেত্রেও কি এই প্রশংসা কৃতিত্বটা কি আপনারা পেলেন কিনা শেষ পর্যন্ত? প্রথমে এই আলোচনাটা আসলে করা একটু বিব্রতকর, বিশেষ করে রাজনীতিবিদদের জন্য। মানে হচ্ছে ক্রেডিট নিয়ে আর কি, বা কৃতিত্ব নিয়ে তর্ক বিতর্ক। ইতিহাসের বাস্তবতা মানুষ বিচার করবে, এবং নির্মোহ ইতিহাস হয়তো আমার কাছ থেকে কখনোই অনেকের কাছে বিশ্বাসযোগ্য হবে না, বরঞ্চ থার্ড ম্যান হিসেবে আপনি বললে সেটা বিশ্বাসযোগ্য, এবং জার্নালিস্টিক সাইড থেকে কিংবা একাডেমিক সাইড থেকে। এখন আমি ব্যক্তিগতভাবে 2018 সালে আমি এখনও বলছি যে আমরা সে সময় কোটা কিন্তু সরকারি চাকরিতে একটা বৈষম্য, এটা কিন্তু সারা দেশের তরুণদের প্রাণের দাবি না, এটা খুব বেশি তরুণের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা নাই। বিসিএস এর নিয়োগ পায় প্রতি বছর আপনার 2000-1800-2200, ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রত্যেক বছর গ্রাজুয়েট বের হয় 5-7 হাজার। তাহলে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররাই পাচ্ছেন, তাহলে অন্য ইউনিভার্সিটি আরও পড়ে। কিন্তু 18 সালে তারপরে এই আন্দোলনটাতে আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রদের একটা সমর্থন পেয়েছিলাম, এবং 2024-এও সেই একই চিত্র দেখা গেছে। এবং আমরা কিন্তু ওই 18-র এক্সপিরিয়েন্স থেকে, আমি 18 তারিখ কেন এত আগে অ্যারেস্ট হলাম, 18ই জুলাই, তখন তো আন্দোলন মানে বলা চলে পতন হচ্ছে 5ই আগস্ট, আমি কেন এত আগে গ্রেপ্তার হলাম? কারণ 18 তারিখ আমি বিএনপি মহাসচিব আমির খসরু মাহমুদ চৌধুরী,
জহিরুদ্দিন মাহমুদ স্বপন, হেফাজতের নেতা, জামাতের নেতা, ইসলামী আন্দোলন, এবি পার্টি, গণতন্ত্র মঞ্চ অনেকের সাথে সরাসরি ওভার ফোনে কথা বলেছি, যেহেতু তখন ইন্টারনেট নাই। ওভার ফোনে বলেছি যে আমরা যদি এই সরকারের পতন এখান থেকে না ঘটাতে পারি, আমরা কেউ আর রেহাই পাবো না, আজীবন জেলের ঘানি টানতে হবে। যেটা রেজাউল ভাই বলছিলেন যে এই অভ্যুত্থান যদি সফল না হতো, সেনা কর্মকর্তাদের অনেকের মৃত্যু হতো, সেনাই নেই, শেখ হাসিনা কিল করে দিত অনেককে। তো আমরা কিন্তু ওই ঝুঁকি নিয়েই কিন্তু এই আন্দোলনকে রাজনৈতিকভাবেই আপনার জাতির মুক্তির আন্দোলনে পরিণত করার জন্য আলাপ আলোচনা করেছিলাম। এবং দেখেন, আমি যাদের সাথে কথা বলছি অনেকেই গ্রেপ্তার হয়েছে, খসরু ভাই, রিজভী ভাই অনেকেই গ্রেপ্তার হয়ে গিয়েছিলেন। আমরা কিন্তু ক্রেডিট নেওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, কোনো বিশেষ সুবিধা পাওয়ার জন্য কিংবা উপদেষ্টা হওয়ার জন্য এই আন্দোলন করিনি। আন্দোলন তো 18তেও আমরা করেছিলাম। আমি ডাকসুর বিপি হওয়ার পরে 28 বছর পরে নির্বাচিত হয়েছে, আপনারা এই নিউজ করেছেন, যেখানে গিয়েছি ছাত্রলীগ হামলা করছে। এনএসআই এসে আমার কাছে বলেছে যে আপনি আমাদের মাধ্যমে যাবেন, আপনি প্রোটোকল পাবেন, আর না হলে যাবেন আপনাকে যেখানে সেখানে হামলা করা হবে। মির্জা ফখরুল রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে ফেনীতে হামলার শিকার হয়েছে, বলছে আপনার তো বিএনপির চেয়ে বেশি কর্মী নাই, আপনি হামলা প্রোটেক্ট করতে পারবেন। খালেদা জিয়ার চেয়ে আপনি তো বেশি জনপ্রিয় না, আপনাকে যদি জেলের ভিতরে ঢুকাই রাখে একটা প্রতিবাদ হবে না। খালেদা জিয়ার এত বড় দল, আপনি তো সেই তুলনায় কিচ্ছু না। মানে আমাকে ভয়ভীতি দেখানো বা দমন পীড়ন করার জন্য সব ধরনের ভয়ভীতি দেখিয়েছিল, কিন্তু তারপর আমি কিন্তু কম্প্রোমাইজ করি, আমি নিজের গতিতে চলেছি। এবং আমার সন্তুষ্টির জায়গাটা হচ্ছে যে একটা গর্বের জায়গাটা যে অন্তত যেই প্রসেসটা শুরু করেছিলাম, যে পরিষ্কারভাবেই যেই ফ্যাসিবাদের পতন ঘটনায় আমাদের লক্ষ্য গণতান্ত্রিক ব্যবস্থায় প্রবর্তন, সেটি সফল হয়েছে। আমার মাধ্যমে হোক কিংবা অন্যজনের নেতৃত্ব হয়েছে, সেটা বড় কথা। সেই ক্ষেত্রে আমি কে এখানে কার কতটুকু অবদান, কে কতটুকু হিরো, সেটা আমি বিচার করতে চাই না। আমি নেক্সটে আমার একটা, আমি মনে করি জনগণের কাছে একটা মূল্যায়ন আমরা হতে চাই, সেটা হচ্ছে নেক্সট ইলেকশনে। আমি তো পরিষ্কারভাবে জাতীয় নির্বাচনে অংশ নিব, এবং আমি পরিষ্কারভাবে বলেছি আমাকে যদি ইন্টারিম গভর্নমেন্টে বলেও আমি শর্ট টাইমে এই গভর্নমেন্টের পার্ট হতে চাই না। সো আমরা ইলেকটেড গভর্নমেন্টে যেতে চাই নির্বাচনের মধ্যে দিয়ে, জনগণের জনরায় নিয়ে। তো আজকের ছাত্র নেতা সহ সেই সময় অনেকে নির্বাচন করবে। কাজেই রাজনীতি আর একটা সাময়িক আন্দোলন বা সাময়িক সেন্সেশন তৈরি করা কিন্তু অনেক ডিফারেন্ট জিনিস। আমরা তো একটা দল হিসেবে এই গত 6-7 বছরের আন্দোলন সংগ্রাম ধারাবাহিকভাবে সকল শর্ত পূরণ করে নিবন্ধন পাইনি, কিছুদিন আগে পেয়েছি। সুতরাং আমরা রাজনৈতিকভাবে এগিয়ে যাচ্ছি, আশা করি সামনে জনগণ মূল্যায়ন করবে। নিশ্চয়ই আপনি নির্বাচনের দিকে এগোতে চান এবং এগুলো নিয়ে ভাবতে চান না, কারণ কার সেটা জনগণ মূল্যায়ন করবে এবং জনগণই নিশ্চয়ই ভোটের মাঠে সেই জায়গাটা দেবে। আমি একটু বিএনপির কথা শুনতে চাই। আমাদের সাথে আছেন ডক্টর মাহাদি আমিন, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাকে আমরা পেলাম আজকে নতুন করে এখানে। একটা কথা জানতে চাই, সেটা হচ্ছে তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে এবং সেখান থেকে দল তিনি পরিচালনা করেছেন এবং দলে কোনো রকমের ভাঙন হয়নি, যেটা সবসময়ের জন্য সবাই স্পষ্ট করে বলেছে যে এত কষ্টের মধ্যেও কেউ দলটাকে ভাঙতে পারেনি এবং তার নেতৃত্বে এটা হয়েছে, সবসময় সবাই স্বীকার করেছে। 2 মাস হয়ে গেল এই সরকারের, কত সন্ত্রাসীকেও আমরা ছাড়া পেতে দেখেছি, এখনও পর্যন্ত আমরা দেখলাম না যে তারেক রহমানের সবগুলো মামলা বিষয়ে একটা সমাধানে পৌঁছেছে। আসলে তারেক রহমানের এই দেশে ফেরার সম্ভাবনা কবে? আপনাকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে যারা আজকে এটি দেখছেন তাদের সবাইকেই, দর্শকদেরকেও ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি। আপনি যেটা বললেন যে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির যে সাংগঠনিক অবস্থান, আমরা যদি সেদিকে তাকাই, গত 16 বছর ধরে বাংলাদেশের সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বিএনপির, একদম তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত। আমাদের যে আত্মত্যাগ সেটি মোটামুটি আজকে প্রতিষ্ঠিত। গত 16 বছরে প্রায় 1,45,000 মামলা হয়েছে, যেখানে বিএনপির 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। ইটস এ হিউজ নাম্বার। 60 লক্ষ নেতাকর্মী, তাদের মাঝে একটি বড় অংশ আছেন যারা দীর্ঘদিন কারাগারে জীবন ধারণ করেছেন, একটি বড় অংশ আছেন যারা দিনের পর দিন, মাসের পর মাস তাদের বাড়িতে ঘুমোতে পারেননি। আমরা দেখেছি হাত করা পরে বাবা মার জানাজা অংশ দিচ্ছেন, আমরা দেখেছি হাত করা করে তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, এক অবর্ণনীয় কষ্ট। এর মাঝে দিয়েও আমরা দেখলাম কি, সেখানে 1551 জন বিএনপির নেতাকর্মী যাদেরকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে জীবন দিতে হয়েছে। আমরা দেখেছি 600-র উপর বিএনপির নেতাকর্মী যাদেরকে গুম করা হয়েছে। এই অনিঃশেষ আত্মত্যাগের ধারাবাহিকতা কিন্তু আমরা পরবর্তীতে যে গণ অভ্যুত্থান হয়েছে জুলাই মাসের, সেখানেও দেখতে পাই। সেখানে বিএনপির ইতিমধ্যে যে তালিকা এসেছে, আমরা দেখতে পেলাম 422 জন বিএনপির নেতাকর্মী যারা শহীদ হয়েছেন। শুধু ছাত্রদল থেকে 113 জন শহীদ হয়েছেন। অর্থাৎ গত 16 বছর ধরে বিএনপির আত্মত্যাগের মাধ্যমে যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, যে পটভূমিটা তৈরি হয়েছে, সেটিকে ধারণ করেই কিন্তু গণ অভ্যুত্থানেও পেছনে থেকে মূল যে রাজনৈতিক সাংগঠনিক সহায়তা সেটি বিএনপি প্রদান করেছে। এবং একটি বড় স্ট্রাইকিং ব্যাপার হচ্ছে, বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন দমন নিপীড়নের শিকার হওয়া সত্ত্বেও বিএনপি সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী রয়েছে।
অন্য যে কোনো সময় চাইতে বিএনপি আজও সাংগঠনিকভাবে অনেক বেশি ঐক্যবদ্ধ। সত্যিকার অর্থের মূলধারা রাজনীতিতে যারা সম্পৃক্ত, বিএনপিকে যা বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করে রাজনীতি করে এসেছে, এমন তেমন কোনো নেতাকর্মী কিন্তু দল ছেড়ে যাননি। শত প্রলোভন, শত চাপ, শত লাভ লালসা সব কিছু উপেক্ষা করে তারা কিন্তু দলের সাথে থেকে গিয়েছেন। এবং আজকে তারই প্রতিফলন হিসেবে যদিও আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেড়ানে দিন শেষে আন্দোলনটা সফলতার দিকে চলে গিয়েছে, কিন্তু পেছন থেকে যে রাজনৈতিক সংগঠন এবং রাজনৈতিক যে টোটাল মোমেন্টামটা ক্রিয়েট করার জন্য প্ল্যাটফর্ম প্রোভাইড করার দায়িত্ব বিএনপির ছিল, সেটি তারা করেছে। এবং তার প্রেক্ষিতেই কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে একটি সফলতা পর্যবেসিত হয়েছে। এবং সেই সফলতার ধারাবাহিকতাতেই কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার আলহামদুলিল্লাহ এসেছে। সুতরাং বিএনপির যে সাংগঠনিক অবস্থান সেটা যথেষ্ট ভালো, অন্য যে কোনো সময়ের চাইতে আমরা অনেক বেশি ঐক্যবদ্ধ, এবং এটিকে ধারণ করেই কিন্তু আমরা চাচ্ছি দ্রুততম সময়ের মাঝে একটি যৌক্তিক যে সময়, তার মাঝে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে মূল লক্ষ্য গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি জবাবদিহিতামূলক নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দিবে এমন একটি সরকারের কাছে যারা জনগণের ভোটে নির্বাচিত, জনগণের মালিকানা ফেরত আসবে। এটি বিএনপির অবস্থানের পাশাপাশি আপনার আরেকটা প্রশ্ন ছিল তারেক রহমানের মামলার বিষয়ে। দেখুন, আমরা দেখছি তারেক রহমানের বিরুদ্ধে গত 16 বছরে 50টির উপর মামলা দেওয়া হয়েছে। সবচেয়ে স্ট্রাইকিং ব্যাপার হচ্ছে বিচার বিভাগকে অবিচারের একটি বড় আড্ডাখানা তৈরি করার পরও, যেখানে আমরা দেখেছি সুরেন্দ্র সিং সিনহা যিনি তাদেরই প্রধান বিচারপতি ছিল, তার বইয়ে আমরা শুনতে পেলাম সেখানে একটি নির্দিষ্ট জায়গা থেকে মামলার রায় লিখে দেওয়া হতো, নির্দিষ্ট জায়গা থেকে মামলার জন্য ভিন্ন এবং বানানো তথ্য প্রমাণ উপস্থাপন করা হতো, তার প্রেক্ষিতে সাজানো রায় ঘোষণা করা হতো আদালত থেকে। তারাও কিন্তু এই 16 বছরে 50টির উপর মামলার একটি তথ্য, একটি প্রমাণও বের করতে পারেনি। খুবই স্ট্রাইকিং একটা ব্যাপার। এতগুলো মামলা দেওয়া হলো, সবগুলো রাজনৈতিক মামলা, সবগুলো মিথ্যে মামলা, জালিয়াতির মামলা, ক্ষেত্র বিশেষে গায়েবী মামলা, কিন্তু একটি তথ্য, একটি প্রমাণও তারা এস্টাবলিশ করতে পারলেন না। আমরা যদি দুটো কেস উদাহরণ হিসেবে দেখি, মোতাহার হোসেন যিনি বিচারক ছিলেন তারেক রহমানের একটি মামলায়, উনি সেখানে তাকে কোনো তথ্য প্রমাণ না পাওয়ার কারণে বেকসুর খালাস দিলেন নির্দোষ প্রমাণের মাধ্যমে। তার প্রেক্ষিতে কী হলো, সেই মোতাহার রহমান দেশে থাকতে পারলেন না, ওনাকে দেশ ছেড়ে চলে যেতে হলো পিস্তলের মুখে। আমরা শুনেছি উনি পরবর্তীতে বলেছেন তার নিজের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা হলো, তাকে গোয়েন্দা সংস্থা থেকে এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তৎকালীন সময় চাপ প্রয়োগ করে দেশ থেকে চলে যেতে হলো। তার অপরাধ কি? তার অপরাধ একজন নিরপরাধ তারেক রহমানকে তারা মিথ্যা চাপের উপর ভিত্তি করে কোনো রায় দিয়ে দোষী সাব্যস্ত করেননি। আমরা দেখেছি আরেকটি বিতর্কিত মামলা কি হলো, আব্দুল কাহার আকাউন্ট যিনি একজন আওয়ামী লীগ নেতা, পরবর্তীতে আওয়ামী লীগের নমিনেশন দিয়ে যিনি নিজে নির্বাচন করেছেন, তাকে রিটায়ারমেন্ট থেকে ফেরত আনা হলো, এনে ইনভেস্টিগেশন অফিসার করা হলো, করে যেখানে তার কোনো সম্পৃক্ততা নেই সেখানে জোর করে তার নাম ঢুকানো হলো, এবং তার পরবর্তীতে আব্দুল কাহার খান আবারও পুরস্কৃত হলেন। সুতরাং এই যে দুটো কেস, একজন বিচারক যিনি সততার সাথে, যিনি নিষ্ঠার সাথে সত্য রায় দিয়েছেন, রায় দেওয়ার কারণে দেশ থেকে তাকে বের করে দেওয়া হলো, মিথ্যা রায় দিয়েছেন তার জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে। আমি জাস্ট একটু সময় নেব একটা বিষয়, আমি এই সময়টুকু আপনাকে দিতে চাই অবশ্যই, কিন্তু আমার সময় মতো বিরতিতে যেতে হয়, কারণ আপনাকে আমি প্রশ্নটা রেখে যেতে চাই এই কারণে যে আপনি যে ধারাবাহিক ভাবে যে প্রমাণগুলি দিলেন, উদাহরণগুলি দিলেন, এগুলো একদমই স্পষ্ট প্রমাণ যে তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাগুলি করা হয়েছে সেগুলো এরকম মামলা ছিল, গায়েবী মামলা ছিল, বানানো মামলা ছিল, সকল কিছু। কিন্তু এখন তো পুরো পরিবর্তিত পরিস্থিতি, পুরো মাঠটা এখন ফাঁকা, আপনাদের সেখানকার শীর্ষ নেতা আসবেন, দল গোছাবেন, নতুন করে আসবেন, সেইখানে বাধার জায়গাটা আমি অবশ্যই জানতে চাই। এবং একই সাথে জানতে চাই, সকল রাজনৈতিক দলই নির্বাচনের পথে হাঁটছে, কিন্তু এই সরকারের আসলে 2 মাস পূর্ণ হয়েছে, রাজনৈতিক দলগুলো এই 2 মাসটাকে কেমন করে দেখে? বিরতির পর ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। সরকারের 2 মাস পূর্তিতে আমরা রাজনৈতিক দলের নেতাদের সাথে বসেছি এবং একই সাথে বিশ্লেষকরাও আছেন আমাদের সাথে। একটু জানতে চাইছি তারা 2 মাসটা কেমন করে মূল্যায়ন করতে চান। আমাদের সাথে আছেন মেজর অবসরপ্রাপ্ত রেজাউল করিম। আপনার কাছেই জানতে চাই যে হ্যাঁ, অনেক ত্যাগের বিনিময়ে এই নতুন সরকার দায়িত্ব নিয়েছেন এবং তারাও নতুন কিছু করতে চান। 2 মাসে যা কিছু করতে চেয়েছেন, সবাই মিলে যা কিছু চেয়েছে, তার কতখানি অগ্রগতির জায়গা আপনি দিতেছেন? অ্যাকচুয়ালি আমি মনে করি সাধারণ জনগণের, মাস পিপলের যে একটা এক্সপেকটেশন, সেটা আসলে কিছুই হয়নি। কারণ মেইন স্ট্রিম যে আমার চাওয়াটা, সেটাই পূরণ হয়নি। সবচেয়ে বড় চাওয়াটা ছিল এই আন্দোলনকারীরা গত 15 বছর, তারপরে ধাপে ধাপে 18তে, 16তে এবং এই 24 এসে যে ধরনের ক্ষয়ক্ষতি, যে ধ্বংসযজ্ঞ হলো বা গণহত্যা হলো, এইটারই তো এখন পর্যন্ত কোনো বিচার হয়নি, দৃষ্টান্তমূলক কোনো কিছু হয়নি। সো আমার আসল চাওয়াটাই তো পূর্ণ হয় নাই। সো আমি অনন্য খুচরা যে জিনিসগুলো করছে এবং যারা বিভিন্ন দায়িত্বে আছেন, এবং আমার তো মনে হয় উপদেষ্টা যারা প্যানেল আছেন, আমার তো সত্যিকার অর্থে মেজরিটিকে খুব দুর্বল মনে হয়। কারো কাছ থেকে কুইক ডিসিশন দেখছি না,
কেউ ফ্রন্ট লাইনে থেকে লিড করছে না, নেতৃত্ব দিচ্ছেন না। কারো মধ্যে আমি দেখতে পাচ্ছি না যে তারা জনগণের এক্সপেকটেশনের কথা ভাবছেন, এরকম কোনো রিফ্লেকশন তাদের মধ্যে দেখা যাচ্ছে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে কয়েকজন সমন্বয়কে কাছে রেখে শুধু নির্দিষ্ট একটা সার্কেলকে মূল্যায়ন করা হচ্ছে। অথচ আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, এই আন্দোলনে পাবলিক ইউনিভার্সিটি থেকে 12 জন এখানে হত্যা হয়, আর প্রাইভেট ইউনিভার্সিটি থেকে 31 জন হত্যা হয়েছে, ছাত্র এখানে আপনার হত্যা হয়েছে। এবং প্রাইভেট ইউনিভার্সিটি এর পূর্বে, নুরু আমার সামনে আছে উইটনেস, এর পূর্বে কখনোই প্রাইভেট ইউনিভার্সিটি এইভাবে সম্পৃক্ত হয় নাই। এটাকে আমাকে এনকারেজ করতে হবে। এই আন্দোলনে অর্জন অনেকগুলো জায়গা থেকে আসছে। যেমন সত্যিকার অর্থে আমরা কি ফর্মালি তারেক রহমানকে ধন্যবাদ দিয়েছি? সত্যিকার অর্থে এখানে আপনার ফোর্স কারা ছিল? ইটস ছাত্রদল। ছাত্রদলের কাছে সবচেয়ে বড় শক্তি ছিল। আপনার এখানে সমন্বয়ক কয়জন? আপনি এখন সমন্বয়কদেরকে বলেন যে এখানে ছাত্রদল, ছাত্র সমাজ ও নুরুর যে দল আছে কেউ যাবে না, শুধু সমন্বয়কদের ছাত্র দেখতে চাই, কয়জন পাবে তারা? সবচেয়ে বড় কথা, হ্যাঁ ছাত্র পাবে, বাহাবা দেওয়ার অনেক মানুষ আসবে, কিন্তু আপনি যখন কোনো বিপ্লব ঘটাবেন, যখন আপনার জীবনটা ঝুঁকিতে থাকবে, জীবন দেওয়ার জন্য মাঠে কয়জন থাকবে? ক্ষয়ক্ষতির আপনি ঝুঁকির কথা চিন্তা করলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ছাত্রদলের ছেলেদের, তারপরে ক্ষয়ক্ষতি হয়েছে নুরুর সাথে যারা আছে। আমার কাছে ভিডিও আছে যে পল্টনে যেদিন আপনার যেদিন আপনার হলো কারফিউ 18 তারিখে, 18ই আগস্ট, পল্টনে যখন বারবার হামলা হচ্ছিল, সবাই পালিয়ে যাচ্ছিল। লাস্ট মুহূর্তে আমি দেখছি যে নুরু কয়েকটা ছেলে কিনে, ইফ আই এম নট রং, কালভার্ট রোডে তুমি ছিলা, কালভার্ট রোড দিয়ে নুরু একা কয়েকজন কিনে যাচ্ছে, তার ওই দিন রাতেই হি ওয়াজ অ্যারেস্টেড, রাইট? সো এই যে ওই রাতে কাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল? নুরুর মতো মানুষ, বিএনপির লোকজন, ছাত্র দলের লোকজন, যুব দলের লোকজন। এই নেতাকর্মীরা সবচেয়ে বেশি ঝুঁকি বহন করেছে। কে ক্রেডিট পাওয়ার কথা? আপনি কোনো অ্যাকশন যখন নেবেন, ওই অ্যাকশন আপনি কোনো একটা কর্মকাণ্ড করছেন, কোনো বিদ্রোহ আন্দোলন করছেন, রিভোল্ট করছেন, এই রিভোল্টের পরে সবচেয়ে বেশি যদি ফেল করে তাহলে ঝুঁকিটা কার বেশি? এটা চিন্তা করতে হবে। আমি একটু জাস্ট অন্য একটা প্রসঙ্গ নিই, জিয়াউর রহমান, তাকে আমি সব ক্ষেত্রে কেন বেশি ক্রেডিট দিই? কারণ জিয়াউর রহমান যখন ওই রিভোল্ট শব্দের উচ্চারণ করে, ওই উচ্চারণের মধ্য দিয়ে বাংলাদেশে কিন্তু মুক্তিযুদ্ধ ফর্মালি শুরু হয়। অ্যান্ড উনি যখন এই রিভোল্ট শব্দ উচ্চারণ করে যদি ফেল করতো, তাহলে উনি আজকে কোথায় থাকতেন? তোফায়েলের মতো রাজনীতিবিদ বড় জোর একটা মামলা খেয়ে হাজতে থাকতেন, পরে জামিন পেতেন, আর জিয়াউর রহমানকে কোর্ট মার্শালের মাধ্যমে তাকে হত্যা করা হতো। ঠিক তেমনি এই বিএনপির ও নুরুর দলের বা বিভিন্ন যারা আছে, এরা প্রত্যেক হাইলি ভিকটিম, অথচ এই ব্যক্তিগুলোকে রেকগনাইজ করা হচ্ছে না। তারেক রহমান ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি বিভিন্ন দলের প্রধান, যেমন নুরুর রাশেদের দলের প্রধান, নুরুর রাশেদের সাথে যোগাযোগ করা, ওখানে ব্যারিস্টার ফুয়াদ, একটু মনে আপনার ব্যারিস্টার ফুয়াদের দলের সাথে যোগাযোগ করা, বিভিন্ন ছোট ছোট দল যারা আছে, আন্দালিব রহমান পার্থ, সমস্ত দলের সাথে যোগাযোগ করে তিনি এনকারেজ করেছেন আমার ছাত্রদল মাঠে থাকবে, তোমরা কি করবা? অ্যান্ড দে কনফার্ম দে উইল বি দেয়ার। এই রিকগনিশন ক্রেডিটটা তাকে দেওয়া হচ্ছে না। এবং আপনি যে অভিযোগটা তুললেন যে হ্যাঁ সমন্বয়কদের আশেপাশে নিয়েই সব কিছু করা হচ্ছে এবং উপদেষ্টাদের আসলে কোনো টার্গেট লক্ষ্য উদ্দেশ্য করে কিছু করছে সেটাও জনগণ দেখছে না, কারণ তাদের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতির জায়গাটা অনেকখানি তৈরি হয়েছে, কারণ জনগণ যে ধরনের জিনিস চাইছিল তাদের কাছ থেকে। কিন্তু নুরুল হক নূর আমাদের বলছিলেন যে ক্রেডিট তারা আসলে চান না, তারা চান যে জনগণ ঠিক করবে। আমি একটু নুরুল হক নূরের কাছেই যাই, আসবো নিশ্চয়ই মেজর অফ শফিকুর রেজাউল করিম, যে জনগণ নির্ধারণ করবে, কিন্তু জনগণ যদি মনে করে তাদের একটা ফেসিস্ট সরকার, স্বৈরশাসক সরকার বা যারা তাদের 16 বছর যাবত অত্যাচার করেছে তাদের কাছ থেকে যারা মুক্ত করেছে তারাই তাদের হিরো, বা তারাই সেটা মনে করবে সবসময়, এবং এই 2 মাসে 3 মাসে বা 1 বছরে এই সরকার যা কিছু করবে সেটাও তাদের কাছে একটা গ্রহণযোগ্য জিনিস হবে। সেই হিসাবে এই 2 মাসে যা কিছু আপনি বলেছেন যে সুবিধাভোগী এই সরকারের ভিতরে ঢুকে গেছে, কাদের আপনার সুবিধাভোগী মনে হয়? রেজাউল ভাই বলছিল একটু কথা বলা দরকার, কারণ আমরা তো 18 সালে আন্দোলনটা শুরু করেছিলাম, বিকজ ওই সময় আমরা দেখেছি, ধরেন 2018 সালে 30 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে আমাকে ফুটবলের মতো যে যেখান থেকে মেরেছে সেখান থেকে মেরেছে। যেই ছাত্রদের জন্য আমি আন্দোলন করেছিলাম, প্রায় 1200 ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে পড়ে, ওইখান থেকে 12 জন ছাত্র কিন্তু সাহস নিয়ে বের হয়ে আসে নাই। অথচ লাইব্রেরিতে যে সংখ্যক ছাত্র ছিল, খালি যদি বলে আপনারা আওয়াজ দিত, ছাত্রলীগ ক্যাম্পাস থেকে ওই দিন পালিয়ে যেত। সুতরাং রেজাউল ভাই যেটা বলেছে এটা ঠিক, যে আমরা দেখেছি সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, সমস্ত আন্দোলনগুলোতে
প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটা অসাধারণ ভূমিকা আছে। এমনকি ডাকসু নির্বাচনের ক্যাম্পেইনে ভোট পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ক্যাম্পেইন করার সময়, কারণ ভিপি নুরের পিছনে থাকলে সে হলে থাকতে পারবে না। ঢাকা কলেজ, তিতুমির, ওদের কিনে আমার অনেক সময় ক্যাম্পেইন করা লাগছে। সো এইখানে রেজাল্ট ভাই যেটা বলেছে এটা ঠিক, যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ইনস্টিটিউশন হিসেবে যেভাবে সবসময় গ্লোরিফাই করি, এখন সময় এসেছে সকলের স্টেক হোল্ডারকে ওন করা, যে স্টেককে নিশ্চিত করা। এই আন্দোলনে প্রাইভেট, পাবলিক, মাদ্রাসা ছাত্র যেমনিভাবে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছিল, এখানে এটা ঠিক যে তরুণদের সবচেয়ে বড় একটা অংশগ্রহণ ছিল, ছাত্র এবং যুবকদের। যেটা রেজাল্ট ভাই বলেছিল, 18 তারিখও আমাদের কবি নজরুল কলেজের ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি ছিল জিহাদ নামে একটি ছেলে, এই যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আমার সামনে পল্টন এলাকায় যুবদলের এক কর্মী গুলি বের হয়েছে, জাস্ট হেঁটে যাচ্ছিল, ধাপ করে কোথা থেকে গুলি এসে তার মাথায় লেগে গিয়েছিল। সেই পরিস্থিতিগুলো আমরা দেখেছি। কাজে এই জন্য আমরা বলছি যে সুবিধাভোগী কাকে আপনি বলছেন? এখন শহীদরা, এটা জাতির সম্পদ, আন্দোলন সংগ্রামের বীররা, তারা জাতির বীর, কাজী তাদের নিয়ে আমি ক্লাসিফাই করতে চাই না। আর সুবিধাভোগীর কথা যেটা বলছেন, আমি বারবার একটা কথা আমি পরিষ্কার করি যে এই সরকারের আমি সমালোচনা করতে চাই এবং তাদের দুর্বল বিষয়গুলো নিয়ে ওপেন আলোচনা করতে চাই। একই সাথে আমার হোপ যে আমরা যে পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে এই সংগ্রামটাতে ঝাঁপিয়ে পড়েছিলাম, শেখ হাসিনার ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটা নতুন রাজনৈতিক সমঝোতা, রাজনৈতিক বন্দোবস্ত, তার জন্য এই সরকারকে দিয়ে আমাদের কাজ করতে হবে। কারণ এর চেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি সরকার প্রধান হিসেবে বাংলাদেশের 53 বছর আসে নাই, ভবিষ্যতে কবে আসবে আমরা জানি না। সেই কারণে এখন প্রবলেমটা হচ্ছে যে টিম লিডার ভালো হলে তো হবে না, টিমও ফাংশনিং করা লাগবে। তো আমার মনে হচ্ছে গভর্নমেন্টের টিমটা পুরো ফাংশনিং করছে না, যার ফলে ল অ্যান্ড অর্ডার এখনও স্বাভাবিক হয় নাই। সুবিধাভোগীদের কথা বলছেন, ওই যে আমরা দেখলাম যে সচিবালয় 56 জন ডিসি নিয়োগ পেয়েছে, তার মধ্যে 49 জন ছিল বিগত সরকার আমলের নিয়মিত বেনিফিশিয়ারি। পুলিশের মধ্যে অনেকে যৌন কেলেঙ্কারিতে আপনার শাস্তি পেয়েছেন, সেও আইসে এখন ত্যাগী হিসেবে প্রমোশন নিয়ে যাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে বিতর্কিত ব্যক্তিরা, এমনকি অনেকে রাজনৈতিক প্রেশারের মাধ্যমেও আপনার নিয়োগ পেয়ে যাচ্ছে। এর মধ্যে দিয়ে আমরা দেখলাম যে সরকারের আপনার কাছাকাছি কিছু লোকজনের যে অতীত পরিচয়, সেটা আমাদেরকে শঙ্কিত করে। যে আরেকটা 111 বা বিএনপি মহাসচিব নিজেই বলেছে যে -2 ফর্মুলার দিকে আসে কিনা, এই জন্য আমরা বলছি যে সরকারের সমর্থনটা বেসটা হবে এই অপোজিশন পার্টিগুলো, যারা ভ্যানগার্ড, বিএনপি, জামাত, আমরা। কাজেই সেখানে সরকারের সাথে এদের দূরত্বটা এবং সংযোগটা প্রয়োজন। সরকারকে সাকসেস চলে, কিন্তু সেখানে ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে, এটা আপনি বলছেন হ্যাঁ ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। আমি একটু ডক্টর মাহাদি আমিনের কাছে আসি। ঘাটতির কথা বলছে, আপনি খুবই তারেক রহমানের কাছাকাছি থাকা মানুষ, তিনি কি আসলে এই ঘাটতি বোধ করেন, বা তিনি কি মনে করেন যে 2 মাসে সরকার যে জায়গায় যাওয়ার কথা ছিল, কারণ তিনি সেখান থেকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য ভীষণ রকমের সবাইকে আহ্বান জানিয়েছিলেন, তার জায়গাটা কি ফুলফিল হচ্ছে কিনা, মানে পূরণ হচ্ছে কিনা? দেখুন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় বলেছেন যে এই সরকারের ব্যর্থতা মানে বাংলাদেশের ব্যর্থতা, এই সরকারের সফলতা মানে বাংলাদেশের সফলতা। কারণ গণ অভ্যুত্থানে সকল শ্রেণী পেশার, সকল রাজনৈতিক দল, ডানপন্থী, বামপন্থী, মধ্যমপন্থী সবাই নেমে এসেছিলেন। সুতরাং সবার আকাঙ্ক্ষার প্রতিফলনেই, সবার শ্রম, সবার বিভিন্ন ক্লাসের মানুষের জীবনের বিনিময়ে তো ফ্যাসিবাদের পতন ঘটেছে। আজকে যা সরকার এসেছে সেটাকে পূর্ণাঙ্গভাবে সমর্থন দেওয়া আমাদের যারা গণতন্ত্রের পক্ষের শক্তি আছে তাদের সবার দায়িত্ব। সেই সহযোগিতা আমরা অব্যাহত রাখবো। তবে একই সাথে এটি বলার অপেক্ষা রাখে না যে প্ল্যাটফর্ম থেকে আন্দোলনটা একটা গতিপ্রাপ্ত হয়েছিল, বৈষম্য বিরোধী বাংলাদেশ। সুতরাং আমরা চাই সিম্বলিকভাবে হলেও যেন কোথাও কোনো বৈষম্য না থাকে। যেটা ওনারা ইতিমধ্যে বলেছেন, এই আন্দোলনে কিন্তু সবাই নেমে এসেছে। এখানে পাবলিক ইউনিভার্সিটি যেমন ছিল, প্রাইভেট ইউনিভার্সিটি ছিল, স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষার্থীরা ছিল, এখানে রিক্সা চালক মারা গিয়েছেন, পোশাক শ্রমিক মারা গিয়েছেন, ছিন্নমূল মারা গিয়েছেন। রক্তের দাম, জীবনের মূল্য সবার জন্যই কিন্তু একই সমান। সুতরাং এক্ষেত্রেও প্রত্যেকটা মানুষ তার শ্রেণী, পেশা, পরিচয় যাই হোক না কেন, তাদের একটা স্বীকৃতি প্রয়োজন, একইভাবে তাদের মূল্যায়ন প্রয়োজন। আমরা দেখছি যে রাষ্ট্র পরিচালনায় কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই প্রাইভেট ইউনিভার্সিটিকে বাদ দিয়ে পাবলিক ইউনিভার্সিটি থেকে সুনির্দিষ্টভাবে একটি প্রতিষ্ঠান থেকেই সবাইকে সম্পৃক্ত করা হচ্ছে। যদি এখানে আরেকটু ওপেন করে দেওয়া হয়, এখানে যদি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ইনভলভ করা সম্ভব হয়, এখানে যদি শুধু ছাত্ররা কেন ছাত্রীরা নেমে এসেছে তাদেরকে ইনভলভ করা হয়, প্রত্যেকে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে মনে হয় এটা অন্তপক্ষে বৈষম্য বিরোধী না, আমরা একটা ইনক্লুসিভ এবং লিবারাল বাংলাদেশ যে প্রতিষ্ঠা করতে যাচ্ছি, যেখানে সবার মূল্যায়ন হবে, সেখানে একটা স্টেপ ফরওয়ার্ড হবে। এই সরকারের দায়িত্বের ক্ষেত্রে যদি আমরা বলি মূল্যায়নে, স্বাভাবিকভাবেই ওনাদের কিছু প্রশাসনিক এবং রাজনৈতিক সীমাবদ্ধতা রয়েছে সক্ষমতার দিক থেকে, এটি আমাদেরকে বাস্তবিকভাবে অনুধাবন করতে হবে।
একটি রাজনৈতিক দল তার সুবিস্তৃত কাঠামো থাকে, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত অনেক কিছু তার করতে বিশাল নেতাকর্মী বাহিনী থাকে। আমাদের বিএনপির যদি শুধু 60 লক্ষ লোকের বিরুদ্ধে মামলাই হয়, তার মানে আমাদের নেতাকর্মীর সংখ্যা কত? কোটিরও অধিক। সারা বাংলাদেশের ভোটারদের একটি বিশাল অংশ সরাসরি বিএনপির সাথে সম্পৃক্ত। এটি তো আমাদের শক্তির জায়গা। স্বাভাবিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের তো সেই সুযোগটুকু নেই। এর কারণেই দেখা যায় অনেক আবেগ আকাঙ্ক্ষার জায়গা থেকে প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে কিছুটা ব্যাঘাত রয়েছে। হয়তো প্রত্যাশা যতটা রয়েছে সেই অনুযায়ী আমাদের প্রাপ্তি তৈরি হয়নি। তবে একই সাথে এটিও অনুধাবন করতে হবে, 16 বছর ধরে ফ্যাসিবাদের যে শেকড়, সেটা তো অনেক ডিপে রন্ধ্রিত হয়েছে। এই গ্রথিত যেই শেকড়, সেটাকে 1 মাস বা 2 মাসে উচ্ছেদ করা খুবই কঠিন। অনেক বাস্তবসম্মত সেখানে সীমাবদ্ধতা রয়েছে। সেই সীমাবদ্ধতার মাঝেও আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন তারা তাদের নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছেন। তবে এক্ষেত্রে যারা স্টেক হোল্ডার রয়েছে, পলিটিক্যাল স্টেক হোল্ডার, তাদের সাথে যদি কথাবার্তা বলেন, তাদের সাথে আলোচনায় বসেন, বিএনপি এবং অন্যান্য গণতন্ত্রের পক্ষের যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছেন, যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, সেই প্রজ্ঞা রয়েছে, তারা যদি আমাদেরকে সম্পৃক্ত করেন, আমার ধারণা এতে তাদেরই দেশ পরিচালনার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে। সুতরাং এক্ষেত্রে তাদেরকে আরও একটু ইনক্লুসিভ বা রিভেলার হওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি আরেকটা কথা না বললেই নয়, বৈষম্য বিরোধী বাংলাদেশের প্ল্যাটফর্ম থেকে আমরা যেমন একটি বৈষম্যহীন বাংলাদেশ তুলে ধরতে চাই, একইভাবে এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল কি, বাংলাদেশকে পুনরায় একটি গণতান্ত্রিক দেশে পরিণত করা। সুতরাং গণতন্ত্রের মূল যে ভিত্তিগুলো রয়েছে, মানবাধিকার, আইনের অনুশাসন, বাক স্বাধীনতা, সেগুলো প্রতিষ্ঠা করাও কিন্তু এই সরকার একটা অন্যতম প্রধান দায়িত্ব। নিশ্চয়ই। এবং সেগুলো প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সামনের দিনগুলোর কি করতে হবে, সেই প্রশ্নটা নিয়ে আমি বিরোধী প্রধানের কাছে গেছি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। শেষ মুহূর্তে আছে এবং আমি আমার অতিথিদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ 1 মিনিট করে সময় দিতে পারবো। আমি প্রথমেই মেজর অবসরপ্রাপ্ত রেজাউল করিমের কাছে যেতে চাই। সরকার কি করলে সবার জন্য সেটা স্বস্তিকর হবে এখন সামনে? হ্যাঁ, মুনিয়াপা ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি মনে করি সরকার কি করলে না, বরং কি করছে সেটা বলি। সরকার এখন এমন একটা দিকে যাচ্ছে, তারা স্টেট ফ্যাসিজমের দিকে যাচ্ছে। কীভাবে? ফ্যাসিজমের যে ডেফিনেশন, আপনার কোনো বিরোধী মত থাকবে না। সরকার চাচ্ছে সবার মন জয় করে তাদেরকে নিয়ে সামনে কিছু একটা করতে। আপনি সবার মন জয় করার কথা না। এই মুহূর্তে সরকারের একটা স্ট্রেট অবস্থান থাকবে। আপনি সবার মন জয় করে বসবেন, কোনো বিরোধী দল থাকবে না, তাহলে তো সরকার হয় না। এখন সরকারকে এই জায়গাটায় ক্লিয়ার একটা অবস্থান রাখতে হবে। আর আমি একটা বিষয় একটু বলবো, যদি একটু অনুমতি দেন, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমি বাংলাদেশের বিশেষ করে আমরা সবসময় বাংলাদেশে একটা মানে বড় মনের পরিচয়ের কথা আমরা সবসময় বলি, যে সব কিছুর ক্ষেত্রে আমরা শেখ মুজিবের কথা বলি। আমি একটু বিএনপির বড় মনের পরিচয়ের কথা একটু বলতে চাই। একটু বলতে চাই। সেটা হচ্ছে কি, দেখেন যে এই মুহূর্তে তারেক রহমানের একটা ভূমিকা। জিয়াউর রহমান যখন আপনার ক্ষমতা গ্রহণ করে, তিনি কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে দিয়েছিলেন এবং তারপরে কিন্তু তার হত্যা হয়। ঠিক তেমনি এই মুহূর্তে তারেক রহমানের আপনি কয়েকটা ভূমিকা দেখেন। তিনি আমি ভূমিকা শুনতে পারবো না, তাহলে আমি দুজনের কথা শুনতে পারবো না। আমি অন্যদিন নিশ্চয়ই আপনার সাথে বসবো এই বিষয় নিয়ে। আমি নুরুল হক নুরের কাছে যাই। 10 সেকেন্ড। আমি মনে করি সরকারের উচিত একটা বারের জন্য হলেও তার মতামত নেওয়া এই মুহূর্তে তারেক রহমানের। অবশ্যই। অনেক ধন্যবাদ। নুরুল হক নুর, আপনি কি চান আসলে? আন্দোলনে যে সকলের অবদান ছিল সেটাকে নির্মোহভাবে তুলে ধরা এবং এটাকে সরকারকে সেই ন্যারেটিভটা আসলে তৈরি করা দরকার। একই সাথে নারীদের লক্ষ্য করছেন কি, আন্দোলনে যে কন্ট্রিবিউশন ছিল, এখন কিন্তু নারী ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে আন্দোলন থেকে। সেকেন্ডলি হচ্ছে এই আন্দোলনের যে স্পিরিট ছিল, যে ফ্যাসিবাদের ব্যবস্থার পতন এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এইটা যদি এই সরকার না করতে পারে তাহলে বাংলাদেশে আর সম্ভব হবে না। সেই জন্য আমরা অনুরোধ জানাবো যে সরকারকে একটা জাতীয় ঐক্যমতের সরকার প্রতিষ্ঠা করা, রাজনৈতিক দলগুলো এবং অভিজ্ঞদের ইনক্লুসিভ ওয়েতে, না হলে কিন্তু সরকার সফল হবে না। কারণ সরকার অল্প সময়ের মধ্যে অনেকগুলো ঝুঁকি এবং চ্যালেঞ্জে পড়ছে। রাজনৈতিক সহযোগিতা এইটুকু অটোমেটিক্যালি পেয়েছে, কারণ আমরা চিন্তা করছি আমাদের সরকার, তাই আমরা করেছিলাম। তাই আমরা চাই যে সরকার জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা এবং ধরে রেখে তার কার্যক্রম, সংস্কার কিংবা নির্বাচন সেই দিকে এগিয়ে যাক। তার জন্য যে সময়টা লাগবে সেই সময়টা আমরা দেবো। আমরা নির্বাচনে অস্থির না, কিন্তু সরকারের দিক থেকে সেই অ্যাপ্রোচটা থাকা দরকার। নিশ্চয়ই। আমি ডক্টর মাহাদি আমিনের কাছে জানি, তারেক রহমানের একটা ভিন্ন রকম রাজনীতির বার্তা আমরা পাই যখন তিনি কথা বলেন, অন্যরকম একটা পরিচালিত রাজনীতির কথা। উনি কি চান আসলে? দেখুন, তারেক রহমান বেশ কয়েকবার বলেছেন ইতিমধ্যে যে ক্ষমতার পরিবর্তন মানে শুধু একটি সরকারের কাছ থেকে আরেকটি সরকারের কাছে চলে গেল এবং সেভাবে দেশ বদলাবে, জিনিসটা তা না। ক্ষমতার পরিবর্তন মানে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। একটি সরকারের পর পরবর্তী যে সরকার আসবে, অর্থাৎ গণতান্ত্রিক যে পরিক্রমায় আমরা আছি, অভিযাত্রা শেষে, ফ্যাসিবাদ শেষে পরবর্তী যে গণতান্ত্রিক সরকার আসবে, তার কাছ থেকে প্রত্যাশা থাকবে সত্যিকার অর্থেই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা, যেখানে রাষ্ট্র সংস্কারে, রাষ্ট্র মেরামতে সাধারণ মানুষের আকাঙ্ক্ষাটা সামনে চলে আসবে। সেই হিসাবে স্বাভাবিকভাবে প্রত্যেকটা মানুষের বাংলাদেশি জাতীয়তাবাদটাকে ধারণ করে একজন মানুষের ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয়, ব্যক্তিগত পরিচয় যাই হোক না কেন,
দেশের চোখে, রাষ্ট্রের চোখে, সরকারের চোখে তাদের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার সুনিশ্চিত করতে হবে। আমি জাস্ট একটি কথা বলি শেষবার, যে 31 দফা যেটা বিএনপি গত 2023 সালে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছিলেন, তার আলোকে আজকে বাংলাদেশে যতগুলো সংস্কারের কথা বলা হচ্ছে না কেন, তার প্রত্যেকটা কিন্তু 31 দফার ভিতরে নিশ্চয়ই এই কথা বলেছে। আমরাও চাই যে রাজনৈতিক দলগুলোকে নিয়েই এই সরকার পথ চলুক।